চিন্ময়ের ভক্তদের ষড়যন্ত্র, দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন হাসনাত ও সার্জিস আলম। সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরের একটি গাড়ি। সকলেই ধারণা করছে এটি একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রটি ঘটিয়েছে চিন্ময় হিন্দুত্ববাদী নেতা চিন্ময়ের সমর্থকেরা এবং তারা হাসনাত ও সার্জিস আলমকে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করেছিল। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রামের আদালত এলাকায় উগ্রবাদীদের হাতে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। তাদের সঙ্গে আরও অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই গাড়িবহরে একটি দুর্ঘটনার শিকার হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি, তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানার পুলিশ আটক করেছে। এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এদিকে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে বাংলাদেশে মামলা শুনানির সিদ্ধান্ত নিল ঢাকার হাইকোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে চাপানুতোর অব্যাহত রয়েছে। এবার ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে দেশের হাইকোর্টে মামলা দায়ের করা হলো। সেই সঙ্গে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনেও জানানো হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে ওই দুই শহরে একাধিক গোলমালের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ইসকনের পুণ্ডরীর ধামের অধ্যক্ষও বটে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত 25শে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। খারিজ হয়েছে জামিনের আবেদনও। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, বন্দি অবস্থায় চিন্ময়ের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি ও বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লির তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর বাংলাদেশে ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাও। চিন্ময়ের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকোর্টে আবেদন জানানো হয়েছে, ইসকনকে নিষিদ্ধ করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম ও রংপুরে। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান জানতে চেয়েছে আদালত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে অভিহিত করা হয়েছে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে বার করার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে তার অনুগামীদের সংঘর্ষ বাধে। ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছে। ওই সংঘর্ষে পুলিশ কর্মী সহ 37 জন আহত হয়েছে বলে খবর। আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে আইনজীবীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই হিংসার নিন্দা করেছেন। হাসিনা সরকারের পতনের পর দেশজোড়া অশান্তির আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ। হাসিনা সরকারের পতনের পর দেশজোড়া অশান্তির আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র নির্বাচিত হয়েছিলেন চিন্ময়। তারই ডাকে বাংলাদেশের শহীদ মিনার, চট্টগ্রাম ইত্যাদি নানা এলাকায় সমাবেশে যোগ দেন হাজার হাজার সংখ্যালঘু। চট্টগ্রামে সমাবেশের পর তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। গত 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ, দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও। ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। তবে ইউনূস সংখ্যালঘুদের সুরক্ষা ও ধর্মীয় অধিকার সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে বারবার।
এদিকে ৩ মাসও হয়নি আমাদের আসল চেহারা বেরিয়ে এসেছে বলেছে মির্জা ফখরুল। সাম্প্রতিক অস্থিতিশীল ঘটনাবলী বিভেদ বিভাজনকে উস্কে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন ৩টা মাসও হয়নি, এখনো এরই মধ্যে আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমার নিজের ঘরেই যদি বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, এটা কখনোই ঠিক করতে পারবো না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাবের উদ্যোগে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডক্টর শামসুল আলমের স্মরণে গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, ভয়াবহভাবে উদ্বিগ্ন। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা এতদিন লড়াই করলাম, অথচ এখন তাদের অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আর আমরা দেখতে চাই না। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোতে যে আক্রমণ শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির পোস্টের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কি উন্মাদনা। যখন দেখি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমি আতঙ্কিত হয়ে পড়ি। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আত্মাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝলে আজকের এই সমস্ত দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করে, সবচেয়ে দেশপ্রেমিক মনে করে, আর গোটা জাতিকে আজকে আমরা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এদিকে শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি সহ্য করা হবে না বলেছে ছাত্র শিবির। জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার রাজধানীতে ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্ব মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ইকবাল হোসেন সহ ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন সেই চেয়ার শহীদের রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে এই ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে এই ছাত্র সমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না। শিবির সেক্রেটারি অভিযোগ করেন, গণহত্যার বিচার ধীরগতিতে চলছে এবং অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা সুস্পষ্টভাবে শহীদের রক্তের সাথে বেইমানি। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে ক্ষমতার আসনে বসেছেন, সেই শহীদের রক্তের সাথে বেইমানি করলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হব। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পায়তারা করছে। তারই অংশ হিসেবে গতকাল আদালত প্রাঙ্গণে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসকনের সন্ত্রাসীরা আলিফকে হত্যা করেছে। আমরা এই হত্যার দ্রুত বিচার দেখতে চাই।